ভারতের সঙ্গে যুদ্ধটা শুরুই করে দিল বাংলাদেশ। দেখুন, এই মুহূর্তে যে যে দেশের মধ্যে যুদ্ধ চলছে, সে প্রত্যেকটি যুদ্ধই কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে হচ্ছে, এবং প্রত্যেকটি যুদ্ধের ইস্যুও এক, সেগুলো হচ্ছে সীমান্ত। কার কোনটা সীমান্ত, এ নিয়েই কিন্তু তীব্র বিবাদ। তাই যে কোনো যুদ্ধ শুরু হয় কিন্তু প্রথমে সীমান্ত নিয়ে। আর সেই অর্থে মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পর বাংলাদেশের মাটিতে বিভিন্ন রকমের ভারত বিরোধী বক্তব্যের পর এই প্রথম যদি আপনারা খেয়াল করে দেখেন, তাহলে সীমান্ত নিয়ে একটা বিভ্রান্তি এবং বিভ্রাট শুরু হয়ে গিয়েছে, যা নিয়ে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ এর সঙ্গে মুখোমুখি কনফ্রন্টেশন, এবং সাথে সাথে উপকূলবর্তী বাংলাদেশ এবং ভারতীয় যে সমস্ত নাগরিকরা রয়েছে তারা কার্যত কথা কাটাকাটির মধ্যে জড়িয়ে পড়ছেন। এটাই কিন্তু যে কোনো যুদ্ধ শুরু হওয়ার একটা প্রথম ইঙ্গিত। তাই এতদিন পর্যন্ত যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা নিয়ে কোনোদিনই কোনো বক্তব্য ছিল না, হঠাৎ করেই যুদ্ধ শুরু করার জন্য মোহাম্মদ ইউনূসের সরকার খুব সতর্কভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু বাংলাদেশের বিজিবি বা বর্ডার গার্ড অফ বাংলাদেশকে দিয়ে ভারতকে উত্ত্যক্ত করার কাজ শুরু করে দিয়েছেন। এবং তারা একটা মারাত্মক দাবি করেছেন যে ভারতের অধিকারে থাকা কিছু জমি নাকি তারা দখল করে নিয়েছেন। ভাবুন, ভেবে দেখুন, এই খবর সত্য না মিথ্যা সেটা আজকে আপনাদের সামনে পর্বটা বিশ্লেষণ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ইতিমধ্যে দাবি করতে শুরু করে দিয়েছে পাকিস্তানের মতো স্টাইল করে যে তারা নাকি ভারতের অধিকারে থাকা 5 কিলোমিটারেরও বেশি জায়গা নাকি দখল করে নিয়েছে। একেবারেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের প্রয়োজন একটা যুদ্ধের। ভারতের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করার সেটা তারা ইতিমধ্যেই করে ফেলেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। স্টেপ 1 তাদের ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। স্টেপ 2 হচ্ছে ভারতের সীমানা নিয়ে তাদের আপত্তি তুলতে হবে, তাদের মতবিরোধ সৃষ্টি করতে হবে, যে সীমানা নিয়ে স্বাধীনতার পর থেকে সেই অর্থে কোনো রকমের বাকবিতণ্ডা ছিল না, সেই সীমানাকে নিয়ে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এবং তৃতীয় স্টেপ, এর পরের স্টেপ কি, যে ভারতের বিএসএফ কে উত্ত্যক্ত করে এমন একটা কার্যকলাপ সৃষ্টি করা হবে যাতে করে ভারতের বিএসএফ গুলি চালানোর মতো কোনো একটা ঘটনা তারা সৃষ্টি করতে পারে। এরপরেই বাংলাদেশ তারা প্রতিবাদ জানাবে, তারা বিভিন্ন আন্তর্জাতিক মহলের কাছে ভারতের নামে নালিশ জানাবে, এবং যে কোনো মূল্যে তারা একটা যুদ্ধের পরিণাম তারা চাইছে। কেন না, 1971 সালে ঠিক যেমনটা ঘটেছিল, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ার পর ভারতের সহযোগিতা পেয়ে ভারতও যেমন বাংলাদেশকে বাঁচানোর জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে একটা যুদ্ধ যদি তৈরি করে দেওয়া যায় ভারতের সঙ্গে, তাহলে এরপরেই চতুর্থ স্টেপ হিসাবে তারা পাকিস্তানের সাহায্য চাইবে, এবং তাদের বাবা চীন তো অপেক্ষা করেই রয়েছে, যখনই ডাকবে তখনই সাহায্য করবে। অর্থাৎ 1971 সালে যেভাবে পাকিস্তানকে ঠান্ডা করতে বাংলাদেশ ভারতের সাহায্য নিয়েছিল, আর 2025 সালে এসে বাংলাদেশের প্ল্যান হচ্ছে যেন তেন প্রকারে ভারতের সঙ্গে একটা যুদ্ধ প্রথমে তারা শুরু করবে, তারপর সেই যুদ্ধের সহযোগিতা পেতে পাকিস্তানকে তারা ডেকে আনবেন, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে একটা এমন সময় আসবে যেখানে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই ব্লু প্রিন্ট নিয়েই কি চলছে মোহাম্মদ ইউনূস? আর সেই ব্লু প্রিন্ট জানার পরই কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতের বিদেশ মন্ত্রী তারা প্রত্যেকটা তথ্য জানা আছে বলে কি তারা কোনো প্ররোচনায় এখনো পর্যন্ত পা দিতে চাইছেন না? কিভাবে এগোবে ভারত? আজকে আলোচনা করা যাক সেই বিষয়গুলো নিয়ে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত আরো একবার জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এর পরে কি ভারতের আর কোনো উপায় রয়েছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ছাড়া? যে দিকে যাচ্ছে বাংলাদেশকে যেভাবে ক্ষমা ঘেন্না করে ভারত এখনো পর্যন্ত রেখে দিয়েছিল, তাহলে কি শুধুমাত্রই ডোনাল্ড ট্রাম্পের আসার অপেক্ষা করছে নরেন্দ্র মোদী? তারপরে কি বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত হতে চলেছে? বাংলাদেশের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর 5 কিলোমিটার ভারতের দখলে থাকা ভূখণ্ড নিজেদের দখলে পুনঃপ্রতিষ্ঠার দাবি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির আধিকারিকরা। তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর সঙ্গে আলোচনার মাধ্যমে ভারতীয় ভূখণ্ডের 4.8 কিলোমিটার অংশ নিজেদের অধিকারে নিয়ে এসেছে বাংলাদেশ। এ নিয়ে বিবৃতিও প্রকাশ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
আর তারপর থেকেই তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি এবং ভারতের রাজনীতি। যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি, এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। মঙ্গলবার বিএসএফ এর তরফ থেকে সম্পূর্ণভাবে বিজিবির দেওয়া এই তথ্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। বিজিবির ওই আধিকারিকের দাবিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে ভারত। একই সঙ্গে ভারতীয় ভূখণ্ড সম্পূর্ণরূপে সুরক্ষিত বলে বিবৃতি দিয়েছে বিএসএফ। বাংলাদেশে কোদলা নদীর প্রায় 5 কিলোমিটার মতো জায়গা 1975 সালের সীমান্ত চুক্তি অনুসারে ভারতীয় ভূখণ্ড হিসাবেই এতদিন বিবেচিত হতো। এর দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের পক্ষে বিতর্ক থাকলেও তা নিয়ে কখনোই এত উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত তৈরি হয়নি। সোমবার সেই জায়গা দখল মুক্ত করা গেছে বলে ভয়ঙ্কর দাবি করলেন বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। যদিও বাংলাদেশ বর্ডার গার্ডের দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বিএসএফ। বিএসএফ এর তরফ থেকে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন। ওই এলাকাটি সম্পূর্ণভাবে বিএসএফ এর নিয়ন্ত্রণেই রয়েছে। 1975 সালের সীমান্ত বোঝাপড়া নির্দেশিকা অনুযায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নিজেদের এলাকা সম্পর্কে যথেষ্ট সচেতন। বিএসএফ এর আরও সংযোজন এই ধরনের সংবাদ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলতে পারে। ভারতের 1 ইঞ্চি জমিও হাতছাড়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিএসএফ। আসুন আপনাদের এবার একটা ভিডিও দেখায় যেখানে ভারতের সীমান্তে কিভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং বিএসএফ এর সাথে সাথে ভারতীয় বাসিন্দারা তারা কিভাবে নিজেদের প্রস্তুত করে নিয়েছিলেন সেই ভিডিওটা এবার আপনারা দেখুন। পারবি তো? পারবে না। বম 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 ফুটিয়ে দেবো বাংলাদেশ কে আগুন। यार के बोल दो ना पारे ना बांग्लादेश मीडिया वाला फिलिप नंबर सबके पास फिलिप नंबर बोल दो ए जा बोलो ना। দেখুন, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এই কিছুদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গিয়েছিল। পাকিস্তান আফগানিস্তানের ওপর হামলা চালিয়েছিল, তার উত্তর আফগানিস্তানও ফিরিয়ে দিয়েছিল পাকিস্তানকে। এবং এই যে দুটি দেশের মধ্যে যুদ্ধে ভারত একেবারেই ওপেনলি আফগানিস্তানকে সমর্থন করেছিল। এই যুদ্ধে তো ভারতের কোনো স্বার্থ ছিল না, একেবারেই ব্যক্তিগতভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার নিয়েই দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত ছিল এবং সেটা এখনো কন্টিনিউ করছে। কিন্তু আপনাদের একটা আমি খবর দেখাই, খবরটা আপনারা দেখুন। আফগানিস্তানে বিমান হানা নিন্দাজনক, তালিবানের পাশে দাঁড়িয়েই পাকিস্তানের সমালোচনা করলো ভারত। এবার আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের মন্তব্য ভারত করতেই পারে, কিন্তু একটু খেয়াল করে দেখুন, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, ভারত সেখানে মন্তব্য করছে এবং মন্তব্য শুধু নয়, একেবারে সরাসরি আফগানিস্তানের পাশেই ভারত দাঁড়াচ্ছে। অথচ এদিকে বাংলাদেশ দাবি করছে তারা নাকি ভারতীয় ভূখণ্ডের, ভারতীয় নিয়ন্ত্রণাধীন থাকা ভূখণ্ডের 5 কিলোমিটার তারা দখল করে নিয়েছে। বিএসএফ ছাড়া শীর্ষস্তরের কোনো নেতা এ নিয়ে বক্তব্য বলছেন না, বক্তব্য রাখছেন না। এটার নাম হচ্ছে কূটনীতি এবং সেই কূটনীতিটাই ভারত সরকার এই মুহূর্তে করে চলেছে। বাংলাদেশ যেন তেন প্রকারে ভারতকে উত্তেজিত করে তারা একটা যুদ্ধ লাগানোর আপ্রাণ চেষ্টা করছে। আর ভারত বাংলাদেশকে যতটা পারা যায় তাদেরকে ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু তারও হয়তো কোথাও একটা সীমারেখা থাকে। কতদিন পর্যন্ত নেংটি ইঁদুরদের উদ্বাস্ত সহ্য করা যায় তারও তো একটা সীমারেখা রয়েছে, একটা সময়সীমা রয়েছে। ভারত হয়তো সেটার জন্যই অপেক্ষা করছে। কেউ কেউ বলছেন আন্তর্জাতিক স্তরের যে সমস্ত কথাবার্তা চলছে তাতে করে মনে করা হচ্ছে যে ভারত অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর্যন্ত,
তার কারণ বাংলাদেশ নামক নেংটি ইঁদুরকে ভারতের সঙ্গে লেলিয়ে দেওয়াটা এটা যে শুধুমাত্রই বাংলাদেশের একার সিদ্ধান্ত নয়, সেটা হয়তো ভারতীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবদের কাছে সেই তথ্য হয়তো তারা পাঠিয়ে দিয়েছেন। এবং সেই কারণেই আপনারা ভেবে দেখুন যে ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক একটা তাদের ব্যক্তিগত একটা সীমানা বা সীমারেখা নিয়ে যে যুদ্ধ চলছে, তাতে আগ বাড়িয়ে ভারত মন্তব্য করতে যাচ্ছে, ভারত মন্তব্য করছে যেখানে ভারতের কোনো স্বার্থ নেই। যে ডুরান্ড লাইন বরাবর দীর্ঘদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘাত, আফগানিস্তান যে ডুরান্ড লাইনকে মানেই না, সেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নিয়ে যে ঝামেলা চলছে, সেখানে ভারত মন্তব্য করতে পারছে, তাহলে কি পাকিস্তান বা আফগানিস্তান দুর্বল? অন্তত এটা তো আপনারা সকলেই জানেন যে পাকিস্তান অন্তত বাংলাদেশের থেকে বেশ কয়েক গুণ শক্তিশালী, সামরিক শক্তিশালী দেশ। হ্যাঁ, অর্থনৈতিকভাবে দুই দেশের দেউলিয়া অবস্থা সেটা মিল রয়েছে, কিন্তু সামরিকভাবে তো পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। তাহলে দুই দেশের মধ্যে ভারত অবলীলাক্রমে নাক গলাতে পারছে, আর এদিকে পড়শি দেশ তারা এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, ভারতের শীর্ষ স্তরের কোনো নেতা কোনো মন্তব্য করছেন না। এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয় বিষয়। তবে বাংলাদেশ কেন এটা করছে? দেখুন, বাংলাদেশের দুটো উদ্দেশ্য। এক হচ্ছে যেন তেন প্রকারে তারা চাইছে ভারত কোনো একটা প্রত্যাঘাত করুক, এবং সেই ধরনের মন্তব্য বিভিন্ন মিডিয়াতে অনেক নেতা করেও ফেলছেন। তারা সকলেই কামনা করছেন যে ভারত কোনো একটা স্ট্রাইক ইতিমধ্যেই চালিয়ে ফেলুক বাংলাদেশে। তাহলে বাংলাদেশকে যারা বাংলাদেশে পরিণত করতে সাহায্য করেছে, তাদের কাছ থেকে বাংলাদেশ আর্থিক বলুন আর সামরিক বলুন সব দিক থেকেই একটা সহযোগিতা পাওয়ার চেষ্টা যেমন করবেন, তেমনি তারা সহানুভূতিও আদায় করার চেষ্টা করবেন। আর ভারত বিদ্বেষী যে সমস্ত আন্তর্জাতিক দেশগুলো রয়েছেন, তারা ভারতের বিরুদ্ধে ক্রমাগত চাপ দিতে শুরু করবেন। দেখুন, ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্লু প্রিন্ট তৈরি করে, তাহলে এই ধরনের বাংলাদেশকে উত্তক্ত করার জন্য করবে না। যে ভারতবর্ষ পাকিস্তানে ঢুকে গিয়ে সেখানে পাকিস্তানের জঙ্গিদের হামলা চালাতে পারে, আপনাদের সামনে গত পর্বেই আমি বলেছিলাম যে ভারত কার্যত একের পর এক ছোট ছোট সার্জিক্যাল স্ট্রাইক করছে পাকিস্তানে, সেখানে পাকিস্তানের একের পর এক জঙ্গি নেতারা যারা ভারতের খাতায় মোস্ট ওয়ান্টেড হয়ে রয়েছেন, তারা কিন্তু উধাও হয়ে যাচ্ছেন। কেন তাদের হঠাৎ করেই মৃত্যু হয়ে যাচ্ছে? এই কারণগুলো পাকিস্তানি তাবড় তাবড় গোয়েন্দা সংস্থাও খুঁজে বার করতে পারছে না। সেই কারণেই আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম, পাকিস্তান দাবি করতে শুরু করে দিয়েছে এর পিছনে রয়েছে ভারতের গুপ্তচর সংস্থা রকেই তারা দায়ী করছে। তাহলে যে সার্জিক্যাল স্ট্রাইক অনবরত ভারত পাকিস্তানের সঙ্গে চালিয়ে যেতে পারছে, তার ছোট মাত্র কণা যদি বাংলাদেশের ওপর ভারত চালায়, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই সময়সীমা আসেনি বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। অন্তত 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প যতদিন না ক্ষমতায় আসছে, ততদিন পর্যন্ত এই নেংটি ইঁদুরদের অত্যাচার সহ্য করে নেওয়ার কিছুটা হয়তো পরিকল্পনায় রয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে। তবে যারা মনে করছেন এই মুহূর্তেই ভারতের এমন একটা কিছু শিক্ষা দেওয়ার দরকার, তাদের অন্তত আমি আমার তরফ থেকে আপনাদের বলছি, কিছুটা ধৈর্য রাখবেন। বাংলাদেশ তাদের কৃতকর্মের প্রত্যেকটি কড়াই গন্ডাই হিসাব পেয়ে যাবে, একথা আপনাদের সামনে আমি বলতে পারি। কেন বলতে পারি? তার কারণ অন্তত বিজেপির জামানায়, নরেন্দ্র মোদীর জামানায় এমন একটিও দেশ ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে পার পেয়ে যায়নি। তার ভুরি ভুরি উদাহরণ আপনারা দেখছেন। জাস্টিন ট্রুডো নিজেদের দেশের মাটিকে খালিস্তানি পন্থীদের জন্য ওপেন করে রেখে দিয়েছিলেন ভারত বিদ্বেষী কার্যকলাপ চালানোর জন্য। যে জাস্টিন ট্রুডো নিজেদের মাটিতে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসতে দেওয়া চলবে না, সেই জাস্টিন ট্রুডো নিজের 5 বছরের ক্ষমতা বা মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদচ্যুত হতে হলো। এইটাই হচ্ছে বাস্তব ঘটনা। তাই এখনই কিছু একটা করতে হবে। কূটনীতিতে কিন্তু সেটা করা সম্ভব নয়। যদি করে, তাহলে সেই ভুল পদক্ষেপের জন্য ভারতকেই কিন্তু পস্তাতে হবে। তাই ধৈর্য কিন্তু আমাদের ধরতেই হবে, অপেক্ষা আমাদের করতেই হবে। বিশেষ করে যখন আমরা জানি যে একটা নেংটি ইঁদুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তখন কোনোভাবেই আগ্রাসন দেখিয়ে নেংটি ইঁদুরকে মারার জন্য কামান নিয়ে চলে আসলে সেটা আদতে ভারতের সামরিক শক্তিরই নিন্দা করা হবে। তাই অপেক্ষা করুন, সময়ের জন্য অপেক্ষা করুন। যারা খুব বেশি অপেক্ষা করতে পারছেন না, অন্তত কিছুটা ফল আপনারা পাবেন। আগামী 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আপনারা কিছুটা ফল হাতে নাতে পাবেন। তার কারণ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে হামাস যদি তাদের নীতি থেকে বেরিয়ে না আসে, তাহলে হামাসকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। যে হামাসের জয়গান গাইছে ভারতের সমস্ত প্রতিবেশী মুসলমান দেশগুলো,
সেই হামাসকে যোগ্য জবাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে হামাসকে ছিন্ন ভিন্ন করে দেবেন যদি না হামাস ইতিমধ্যে শুধরে যান। এখনো পর্যন্ত এতটা কঠিন বক্তব্য হয়তো বাংলাদেশের তরফ থেকে তিনি করেননি, কিন্তু কিছুটা অপেক্ষা করুন, এই কঠিন মন্তব্য করার প্রয়োজন হবে না। ভারত সরকার, ভারতের নরেন্দ্র মোদী কূটনৈতিকভাবে কিন্তু বাংলাদেশের ওপর যা করার সেটা করবে, তার জন্য কিছুটা ধৈর্য আপনাদের কিন্তু ধরতেই হবে। কি মন্তব্য আপনাদের লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।